আর এবার খবর দিনভরে যে খবর দিকে নজর রাখবো, হেরেও তৃণমূলের জালিয়াতি। বিধানসভায় সই জালের চাঞ্চল্যকর অভিযোগ, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই জাল। হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবের এফআইআর, তৃণমূল বিধায়কদের সই জালের অভিযোগের তদন্ত, একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি। বিজেপি, ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে, এই প্রথমবার বিরোধী আসনে বসছে তৃণমূল। হেরে গেছে তৃণমূল, বিরোধী আসনে বসবে। হেরে গিয়েও জালিয়াতি করছে তৃণমূল, হেরে গিয়েও তৃণমূল জালিয়াতি করছে। অভিযোগ তো সেরকমই। কি অভিযোগ? না, বিধানসভায় সই জালের অভিযোগ। এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবের এফআইআর করেছেন বিধানসভার সচিব। হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল বিধায়কদের সই জালের অভিযোগ। আবির আছে আমার সঙ্গে সরাসরি, আমি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবের সই জাল, হেরে গিয়েও তৃণমূলের জালিয়াতি, অভিযোগ কি? অতনুপ, নির্বাচনের যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক নাম্বার পাবে বা আসন পাবে তারা সরকার গঠন করবে, যারা পাবে না তারা বিরোধী দল হিসাবে তারা থাকবে। বিরোধী দলের তরফ থেকে কে বিরোধী দলনেতা হবেন বা বাকি যে দায়িত্বগুলো রয়েছে, অর্থাৎ বিরোধী দলের যিনি মুখ্য সচেতক হবেন, তাদের যিনি উপমুখ্য সচেতক হবেন, এই ধরনের সিদ্ধান্ত সেটা বিরোধী দলের পরিষদীয় বৈঠকের মধ্যে স্থির করতে হয়। এক্ষেত্রে হচ্ছে, তুমি জানো যে 6ই মে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছিলেন তাদের বিধায়কদের একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হিসাবে তিনি দায়িত্ব পাবেন এবং ফিরহাদ হাকিম, অসীমা পাত্র এদেরকেও অন্যান্য দায়িত্বের কথা বলা হয়েছিল। তো একটা চিঠি জমা পড়ে বিধানসভা সচিবালয়ের কাছে। সেই চিঠি বিধানসভা সচিবালয় পত্রপাঠ খারিজ করে দেয় এবং সেখানে তারা বলেন যে চিঠিতে দেওয়া হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে বিধায়করা যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চাইছেন সেই বিধায়কদের সম্মতিক্রমের চিঠিতে যে স্বাক্ষর সেটাকে থাকতে হবে। পরবর্তী সময় 19শে মে এই পরিষদীয় দলের তৃণমূল কংগ্রেসের অপর একটি বৈঠক হয়। সেই বৈঠকে বিধায়কদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি বিধানসভা সচিবালয়ের কাছে জমা পড়ে। সেই চিঠি খুঁটিয়ে দেখতে গিয়ে দেখতে পাওয়া যায় যে একাধিক যে সই রয়েছে সেই সইয়ের মধ্যে বিস্তর গোলমাল রয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ করে যেটা বলা হচ্ছে তার কারণ হচ্ছে বিধায়ক হিসেবে তারা যখন শপথ নিয়েছিলেন প্রোটেম স্পিকারের সামনে যে সই করেছিলেন বা এর মধ্যে একদিন বিধানসভা সেশন হয়েছে সেদিনকেও যখন বিধায়কদের যে খাতায় সই করে ঢুকতে হয় সেখানেও যে সই রয়েছে সেই সইয়ের সঙ্গে ওই চিঠিতে দেওয়া যে সইয়ের তার মধ্যে ফারাক ধরা পড়েছে এবং এর মধ্যে এক বিধায়ক তিনি উল্লেখ করেছেন যে তিনি মিটিংয়ে উপস্থিত ছিলেন না। এ তো মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। এই সই জালের অভিযোগের তদন্ত কিভাবে এগোচ্ছে, কিভাবে তদন্ত চলছে? 20-25 বছরের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এমন কোনো বর্ষিয়ান বিধায়করা মনে করে উঠতে পারছেন না। যে সমস্ত বিধায়কদের সঙ্গে ইতিমধ্যেই তদন্তকারী দলের আধিকারিক যারা রয়েছেন তারা কথা বলা শুরু করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের সই নিয়ে বিস্তর গোলমাল দেখতে পাওয়া গিয়েছে তাদের সই এবং আগের যে সই সেই সইকে মিলিয়ে দেখার জন্য যারা হস্তরেখা বিশারদ রয়েছে তাদের সাহায্য নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই লেখাও সংগ্রহ করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ওই বৈঠকে তারা উপস্থিত ছিলেন কি না সেটা প্রমাণ করার জন্য তোমার টেকনোলজির সাহায্য নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে টাওয়ার লোকেশন দেখে নেওয়া হচ্ছে। ফলে এই যে যাবতীয় বিষয় সেগুলোকে সামনে রেখে এই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তুমি জানো যে ইতিমধ্যেই একাধিক বিধায়কের বাড়িতে তদন্তকারী দলের আধিকারিকরা পৌঁছেছেন। যেমন আমরা দেখেছি তারা গিয়েছেন নয়নার বাড়িতে, কুণালের বাড়িতে, চন্দ্রনাথের বাড়িতে, তারা বাহারুল ইসলাম, তাপস মাইতি তাদের বাড়িতেও সিআইডি গিয়েছে। এক একজন এক এক রকম কথা বলছেন। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম বিস্ফোরক দাবি করছেন। বাহারুল ইসলাম কি দাবি করছেন? না, তিনি দাবি করছেন যে 6 তারিখ যেদিনের কথা বলা হচ্ছে সেদিন তিনি বাড়িতেই ছিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে মনোনয়ন প্রস্তাবে বাহারুলের সই কিভাবে? বাহারুল জানেনই না কিভাবে মনোনয়ন প্রস্তাবে তার সই। সিআইডি জিজ্ঞাসা করলেন যে 6 তারিখে আমি কোথায় ছিলাম, তো সেক্ষেত্রে আমি বাড়িতেই ছিলাম, কারণ পোস্টপোল ভায়োলেন্সের কারণে আমি বাড়ি থেকে বার হইনি। অথচ আমার 6 তারিখের একটা সিগনেচার সিআইডি আধিকারিকরা দেখাচ্ছেন। তো আমি স্বভাবতই বললাম যে 6 তারিখে তো আমি বাড়িতে ছিলাম, আমি কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। তো তাহলে আপনার সইটা জাল হলো কি করে? মানে সেটা করলো কি আপনার দল? নিশ্চিতভাবে আমি দলের কাছেও বিষয়টা আমি জানিয়েছি এবং আমার সেটাই প্রশ্ন যে আমি তো 6 তারিখে মিটিং এ উপস্থিত ছিলাম না, তো সেক্ষেত্রে এই সিগনেচারটা কিভাবে হলো না হলো সেটা নিশ্চিতভাবে
তদন্তকারী আধিকারিকরা বুঝছেন এবং তারা যে সহযোগিতা চেয়েছেন আমার কাছ থেকে, আমি সেই সহযোগিতাও তাদের করব সর্বতোভাবে, সেটাও আমি বলেছি। চন্দ্রনাথ সিনহার কাছে যখন তদন্তকারীরা পৌঁছেছেন, বিধায়ক চন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ, তিনি উপস্থিত ছিলেন সেদিনের ওই মিটিংয়ে, সই তাঁরই। সেখানে যে সই করেছিলাম সেই সই সম্বন্ধে তারা জানতে চেয়েছে। আমরা হ্যাঁ, আমি গেছিলাম, উপস্থিত ছিলাম, সই করেছি। আমি তাও বলেছি যে আপনারা ওখানে তো পুলিশ ছিল, তাদের জিজ্ঞেস করুন, সিসি ফুটেজে পেয়ে যাবেন আমি গেছি কিনা। বিধায়কের সই জালিয়াতির অভিযোগ, এ তো মারাত্মক অভিযোগ। বিধায়ক তাপস রায়, তার বক্তব্য শোনাবো আপনাদের। একটা রাজনৈতিক দল জনপ্রতিনিধি সিগনেচার করে যদি স্পিকারের কাছে দেয়, স্পিকারের অফিসে দেয়, সে সইও যদি না মেলে, এদের কি সবকিছু ভুয়ো, সবকিছুই জাল, সবকিছুই জোচ্চুরি, সবকিছুই জালি? এটা ভাবতেও লজ্জা লাগে। সারা জীবন তো চক্রান্ত করে এসছে স্বামী স্ত্রীতে, সুদীপ নয়না, আর যাবে আর একটা বড় চক্রান্তকারীর কাছে, মমতা। সারা বাংলাটাকে চক্রান্ত আর ষড়যন্ত্র করে ধ্বংস করে দিয়েছে। সই যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, সই যদি ঠিক না হয়, যদি সই না মেলে, তার যদি সই নয়, তার যদি অন্য কেউ সই করে দিয়ে থাকে, তাহলে চক্রান্ত। তাহলে তো সেই চক্রান্ত নয়নার বিরুদ্ধে তাহলে নয়নার দল করেছে। ঘুরিয়ে জালিয়াতি মানলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় কি মেনে নিলেন জালিয়াতি হয়েছে? কারণ তিনি নিউজ 18 বাংলাকে কি বলছেন? বলছেন যে বাহারুলের সই জাল হলে তা অন্যায়, এসব করে তিনি বিরোধী দলনেতা হতে চান না। কিন্তু সরকার এত সক্রিয় কেন? তৃণমূলের তো মাত্র 30 জন বিধায়কের সই হলেই হয়ে যেত, সেটা মিলিয়ে নিলেই হয়ে যায়। সরকার এই সই জালিয়াতি নিয়ে এত সক্রিয় কেন? শোভনদেব চট্টোপাধ্যায় নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি কি বললেন শুনুন। বাহারুল যদি শরীরে উপস্থিত না থাকে তাহলে সইটা কাজ কে করলো? কাউকে জোর করে সই করানো হয়নি। অন্যের সই যদি অন্য কেউ করে দেয় তাহলে সেটা তো হচ্ছে, এটা তো অন্যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেউ অন্যের সই করতে পারে না। তখন আমারও যেন বুঝতে পারছি না, তো আমি তো কাউকে বলিনি যে ভাই জোর করে সই করাবে বা কাউকে অন্যেরটা সই করাবে। এক্ষেত্রে তো এই ধরনের অন্যায় হলে তো মেম্বারশিপ খারিজ হয়ে যাবে, আইনত যে ধারা ক্ষেত্রে দাঁড়িয়ে। না, এটাও অনেক বেশি সক্রিয়তা হয়ে যাচ্ছে না সরকারের পক্ষে। আমার তো প্রয়োজন 30 জন এমএলএ, সেই 30 জনের জেনুইন সই আছে কিনা দেখে নিলেই তো। আমি এই ধরনের অন্যায় কাজ জীবনে করিনি, কখনো করতে চাইও না। তাদের বিরোধী দলনেতা থাকি বা না থাকি কিছু এসে যায় না। সই জালের অভিযোগ, মারাত্মক অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত চলছে, আর যদি তদন্তে প্রমাণ হয় সই জাল হয়েছে, তাহলে কি হবে, কি হতে পারে? সরাসরি নিউজ রুম থেকে আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে। কৌশিক, ভারতীয় ন্যায় সংহিতার 336 নম্বর ধারা অনুযায়ী সই জাল একটা গুরুতর অপরাধ, এবং এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে অন্তত 2 বছরের জেল হতে পারে। এবং এই সই জাল যদি এই বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি হতে পারে? তাহলে সেইটা লেখা আছে জনপ্রতিনিধিত্ব আইনে। জনপ্রতিনিধিত্ব আইনের 8 এ ধারায় স্পষ্ট করে লেখা রয়েছে, বিধায়কের বিরুদ্ধে সই জালের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার বিধায়ক পদটাই চলে যেতে পারে। এই অপশান কিন্তু রয়েছে, এই সংস্থান কিন্তু রয়েছে আইনে। সিআইডি কিভাবে দেখছে বিষয়টাকে? একাধিক সম্ভাবনা রয়েছে। ধরো 3 জন বিধায়ক এ, বি, সি, সেই 3 জন বিধায়ক জানলেনই না তাদের সইটা জাল করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বিধায়কদের বলা যাবে না তারা সই জালে, তাদের দোষী করা যাবে না। আবার এরকমও হতে পারে যে এ, বি, সি 3 জন বিধায়ক, 3 জনের কেউই সই, এ খালি সই করেছে, বি বা সি সই করেননি। কিন্তু এ, বি, সি এই 3 জন বিধায়ক যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দলের কোনো শীর্ষ নেতা হয়তো বললেন একে যে দেখো বি আর সি একটু ব্যাগরবাই করছে, সই করতে নানা রকমভাবে ঘোরাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি বি আর সি এর সইটা তুমি করে দাও। এ তাতে রাজি হয়ে গেল। সেরকম হলে কিন্তু এ যিনি বিধায়ক তিনি কিন্তু, তার বিরুদ্ধে কিন্তু অপরাধ প্রমাণিত হয়ে গেলে তার কিন্তু বিধায়ক পদটাই খারিজ হয়ে যেতে পারে। দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। পার্টির মধ্যেও কিরকম ম্যাল প্র্যাকটিস চলছে। বিরোধী নেতা কে হবে, বিনা মিটিং করে চলে এলো, পরে সই করে নিচ্ছে। সমস্ত সিস্টেম সরকারের এরকম ফর্জি চলছিল, সেটাই ধরা পড়েছে। এবং যাদের সই হয়েছে ওখানে বা যারা সই করেনি, জাল হয়েছে, তারা কমপ্লেন করুন, নাহলে সবার মেম্বারশিপ নিয়ে টানাটানি